কিভাবে আপনারা এত ভালো ডিপোজিট আনতে পারলেন? দুর্যোগের সময় তারা টাকা পেয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমার গত বছর ৫,২০০ কোটি টাকা বাড়েছে এবং এই বছর এই ৩ মাসেই ৫,৫০০ কোটি টাকা বেড়েছে। আমি ডিপোজিট ৫,৫০০ কোটি টাকা পাইলাম ৩ মাসে, লোন কমে গেল ১৭০০ কোটি টাকা। তখন তো ডিপোজিট বার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, এটা বার্ডেন হয়ে যায়। ব্যাংকিং এর কাজ হলো আপনি ডিপোজিট দেবেন এবং সেটা আপনি ইনভেস্ট করবেন দেশের উন্নয়নে। অপারেটিং ইনকামে 42% গ্রোথ হয়েছে, যেটা ২৩০০ কোটি টাকার মতো, যেটা আপনার রিসেন্ট হিস্ট্রিতে হাইস্ট। জি। কিছু কিছু ব্যাংক অনেক ভালো করছে অ্যাপ বেসড ট্রানজাকশনে। এই দিকে আপনাদের কি নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? সবার আগেই আমরা নেক্সাস পে চালু করেছি। প্রতি মাসে এবারে যে ১৭,০০০ কোটি টাকা ট্রানজাকশন, এখন ৭৮ লক্ষ কাস্টমার ব্যবহার করে। এটা ২০২৫ সালটা ব্যাংকিং সেক্টরের জন্য এই ক্রেডিটের ক্ষেত্রে আপনারা কেমন চ্যালেঞ্জিং দেখছেন? আসলে চ্যালেঞ্জিং। ডাচ বাংলা কিভাবে দেখছে তার বিজনেসটাকে, সে কিভাবে এক্সপানশন করতে চায়? যখন এটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে তখন নিশ্চয়ই এটার চাহিদা আবার বাড়বে। দর্শক, আপনাদের স্বাগত আমাদের ফিনটক উইথ জেবুনেসা আলো শোতে। আজকে আমরা আছি ডাচ বাংলা ব্যাংকে। আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট এবং ২০২৪ সালের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে। আপনারা জানেন যে ২০২৪ সাল একটি সংকটকালীন সময় ছিল, আমাদের অর্থনীতি সংকটের মধ্যে ছিল, ব্যাংকিং সেক্টর বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে, যেমন করাপশন এবং ডিপোজিট নিয়ে হাহাকার। ডিপোজিটাররা ডিপোজিট ফেরত পাচ্ছে না, অনেক ব্যাংক সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে ছিল, ডিপোজিট পাচ্ছে না, এবং হাই ডিফল্ট লোন। এসবের এইরকম বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যেও কিছু ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে, ডিপোজিটরদের আস্থা ধরে রেখে স্ট্রং গ্রোথ করেছে। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকও একটি ব্যাংক। তো আমরা ডাচ বাংলা ব্যাংক যদি দেখি যে ২০২৪ সালে তাদের ডাবল ডিজিট গ্রোথ ছিল 10%-এর উপরে, এবং তারা ডিপোজিটের ফিগারে তারা ৫,০০০ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করেছে, যেটি অ্যামাউন্ট হিসেবে তাদের হিস্ট্রিতে, রিসেন্ট হিস্ট্রিতে হাইস্ট। তো এইরকম একটি ক্রাইসিস পিরিয়ডে ডাচ বাংলা ব্যাংক কিভাবে তাদের স্ট্রং পজিশন কন্টিনিউ করতে পারলো সেটি আজকে আমরা জানবো। আজকে আমাদের সঙ্গে কথা বলবেন ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে এই ২০২৪ সালটা আপনাদের কেমন গেল ইন টার্মস অফ ডিপোজিট মোবিলাইজেশন, কিভাবে আপনারা এত ভালো ডিপোজিট আনতে পারলেন? আসলে ডিপোজিট মোবিলাইজেশনে আমাদের ডাবল ডিজিট গ্রোথ 10.3% গ্রোথ হয়েছে, ৫,০০০ কোটি টাকা আমরা নিয়েছি। সেখানে মোস্টলি আমাদের যেটা এসেছে সেটা হলো কাসা অ্যাকাউন্টে, কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টে। আপনারা জানেন যে ডাচ বাংলা ব্যাংকের স্ট্রেংথই হলো টেকনোলজি। ২০০৫ সালে যখন আমরা টেকনোলজি শুরু করেছিলাম তখন আমাদের ডিপোজিট ছিল ২,৭০০ কোটি টাকা। সেই ডিপোজিট বেড়ে বেড়ে এখন ৫৫,৫০০ কোটিতে। তো সেটার কারণ হলো, এবং মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ২০০৫ সালে 10% ছিল কাসা অ্যাকাউন্ট, মানে লো কস্ট ডিপোজিট, আর 90% ছিল টার্ম ডিপোজিট, মানে হাই কস্ট ডিপোজিট। আপনারা জানেন টার্ম ডিপোজিট ২০০৫ সালে। এইটা এখন রিভার্স হয়ে গেছে। মানে টার্ম ডিপোজিট মানুষের জন্য একটু বোঝার জন্য যে এটি হলো হাই কস্ট, মানে এটাতে হাই ইন্টারেস্ট রেট দিতে হয়। কাসা হলো যে রেগুলার ট্রানজাকশন, এখানে আপনার ইন্টারেস্ট রেট খরচ করতে হয় না। যেমন ধরুন কাসা অ্যাকাউন্টে আমরা এবারে যে 1% ইন্টারেস্ট দিয়ে থাকি, আর টার্ম ডিপোজিটে আমাদের প্রায় ৭-৮% ইন্টারেস্ট দিতে হয়। তো আমার খরচ বেশি। যদি আমি টার্ম ডিপোজিট নিই আমার খরচ বেশি হবে। আমি যদি কাসা অ্যাকাউন্টের ডিপোজিট নিতে পারি আমার খরচ কম। যত খরচ কম হবে তত প্রফিট বেশি হবে স্বাভাবিকভাবে। তো এই জন্য আমরা টেকনোলজির মাধ্যমে কাস্টমারদেরকে আকৃষ্ট করেছি, তারা যেন কিছু টাকা আমাদের সাথে রাখে সবসময়, যখন প্রয়োজন তখন যেন তারা উঠাইতে পারে। তাতে হলো কি যে কাস্টমাররা আগে ৩টার আগে টাকা উঠাইতে হইতো, আমরা টেকনোলজি দেওয়াতে তারা সারা রাত সারাদিন টাকা উঠাইতে পারে। কনভেনিয়েন্সটা তাদের বেড়ে গেল। এই কনভেনিয়েন্সের কারণে তাদের কাসা অ্যাকাউন্টে টাকা রাখার প্রবণতা বৃদ্ধি পেল। যে ডাচ বাংলা ব্যাংকের যদি কাসা অ্যাকাউন্টে টাকা রাখি আমি যে কোনো সময় টাকা উঠাতে পারি, আমি যে কোনো এলাকা থেকে টাকা উঠাতে পারি। আমার ব্রাঞ্চ আছে ঢাকায়, আমি খুলনা থেকে টাকা উঠাতে পারি, সিলেট থেকে টাকা উঠাতে পারি, এবং যখন তখন উঠাতে পারি, রাত্রেবেলা উঠাতে পারি, বন্ধের দিন উঠাতে। এইসব কারণে আমাদের কাসা অ্যাকাউন্টের ডিপোজিট অনেক বাড়া শুরু করলো। তো ওই কাসা অ্যাকাউন্টের ডিপোজিট যখন বাড়ছে তখন আস্তে আস্তে যেটা কাসা অ্যাকাউন্টে ছিল 10%, টোটাল ডিপোজিটের 10%, সেটা হলো 90%। আর টার্ম ডিপোজিট যেটা হাই কস্ট, আমাকে বেশি টাকা দিয়ে
এফডিআর নিয়ে আসতে হয়। সেই এফডিআর যেটা ছিল আগে 90% সেটা হয়ে গেল 10%, উল্টা হয়ে গেল, পুরো রিভার্স হয়ে গেল। তার মানে ব্যাংকের খরচ অনেক কমে গেল, অনেক কমে গেল, ব্যাংকের খরচ কমে গেল এবং ব্যাংকের খরচ কমাতে প্রফিটও বাড়া শুরু করলো, যার ফলে আমাদের মানে গত বছর যেটা বললেন যে আমাদের প্রায় 5,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে এবং গত 3 মাসে আমাদের আরো 5,500 কোটি টাকা ডিপোজিট, মানে 2025 সালে 3 মাসে আপনি দেখছেন যে ডিপোজিটের ফ্লোটা আরো অনেক বেশি, আরো বেশি। 3 মাসে আপনারা কত পেয়েছেন বললেন? 5,500 কোটি টাকা। তো এইটার কারণ হলো আমি মনে করি যে এক তো টেকনোলজি, 2 নাম্বার আস্থার বিষয়টা। যে গত বছর আপনারা যেটা বললেন যে আগস্টের যে কি ছিল, এটা ক্রাইসিস ছিল, লিকুইডিটি ক্রাইসিস ছিল, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে সেখান থেকে লোকজন টাকা পাচ্ছিল না ফেরত। তো সেই সময় কিন্তু আমরা আমাদের এটিএম গুলাতে কখনো টাকা যেন শর্টেজ না হয় সেটা আমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি এবং আমরা ওইভাবে টাকা ভরেছি। এই ক্রাইসিস সময়ে যখন খুব গন্ডগোল চলতেছে ওই সময় কিন্তু আমরা এটিএম এ প্রচুর টাকা ভরে রাখছি, যাতে কাস্টমার যেন কোথাও গিয়ে টাকা পায় না, এটা যেন না হয়। ইভেন আপনারা দেখবেন হরতালের সময় বা বিভিন্ন ক্রাইসিসের সময়, দুর্যোগের সময় যখন টাকা পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ডাচ বাংলা ব্যাংক সবচেয়ে প্রাধান্য দেয় যাতে এটিএম থেকে মানুষ খালি হাতে ফেরত না যায়। এবং এইসব কারণে আমাদের প্রতি মানুষের আস্তে আস্তে বেড়েছে। তবে এটা ঠিক যে আপনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকগুলোতে যে ক্রাইসিস গেছে তার টাকা কিন্তু আমাদের ব্যাংকে আসেনি, কারণ আমাদের ইসলামী উইন্ডো নেই। যার জন্য ইসলামী ব্যাংকের টাকাটা কিন্তু যেসব ব্যাংকের ইসলামিক উইন্ডো আছে তারা পেয়েছে, আমরা কিন্তু রেগুলার ডিপোজিটে পেয়েছি। স্বাভাবিক সাধারণ মানুষ যেটা করে থাকে সেই ডিপোজিটটা পেয়েছি, আমরা কিন্তু ওটার বেনিফিট পাইনি। আমাদের হলো ন্যাচারাল গ্রোথ হয়েছে। সেই ন্যাচারাল গ্রোথটাই যেহেতু ডাচ বাংলা ব্যাংকের মার্কেটে একটা সুনাম আছে, একটা ট্রাস্টের বিষয় আছে, এইসব কারণে টাকা তারা পেয়ে যাচ্ছে। দেখছি দুর্যোগের সময় তারা টাকা পেয়ে যাচ্ছে, কখনো আমরা বলিনি। ইভেন কোনো এক সময় যখন ইসলামী ব্যাংকের টাকা মানুষ বহু টাকা উঠে শুরু করলো, হ্যাঁ, তখনও কিন্তু আমরা বন্ধ করিনি যে ইসলামী ব্যাংকের গ্রাহক এসে ডাচ বাংলা থেকে টাকা উঠাবে, সেটা কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা কিন্তু বলছি নিয়ে যাক। সেইভাবে আমরা করছি কি আস্তে আস্তে মানুষের আস্থার অর্জন করেছি, যার জন্য সাধারণভাবে নট ওই যে ইসলামিক ব্যাংকের টাকাটা আমার ব্যাংকে আসছে তা না, স্বাভাবিকভাবেই আমার গত বছর 5,200 কোটি টাকা বাড়েছে এবং এই বছর এই 3 মাসেই 5,500 কোটি টাকা বেড়েছে। তবে আপনাদের এই যে বলছেন টেকনোলজি আপনারা অনেক বছর ধরে ইনভেস্ট করছেন এবং আমরা জানি ডাচ বাংলা ব্যাংকের প্রধান স্ট্রেংথ একটা হাই নেটওয়ার্ক, সারা দেশে যে নেটওয়ার্ক আছে, এখন কি সেই নেটওয়ার্কগুলো এটিএম বুথের নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক প্যাটার্নে কি কোনো চেঞ্জ আসছে এখন, মানে ব্যাংকিং সেক্টরে? প্যাটার্নে যে আমরা যে চেঞ্জটা করেছি, আমরা যখন প্রথম এটিএম বসেছি, মানে বিভিন্ন দেশের আঙ্গিকে আমরা বিভিন্ন দেশের যে এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এটিএম মেশিন যদি আমরা একটা বা দুইটা দেই, আমাদের দেশের যে সমস্যা সেটা হলো মানে একটা এটিএম যদি খারাপ হয়ে যায় কাস্টমার টাকা পায় না, এবং কাস্টমার যখন টাকা পায় না তখন একটা অনাস্থা সৃষ্টি হয়, কাস্টমার কাছে একটা বিরূপ প্রক্রিয়া আসে। তো আমরা চিন্তা করলাম যে একটা মেশিন বা দুইটা মেশিন দিয়ে আসলে কাস্টমারকে স্যাটিসফাই করা যাচ্ছে না। আমরা যেটা ইনোভেশন নিয়ে আসলাম আমাদের, সেটা হলো ফাস্ট ট্র্যাক। এবং ফাস্ট ট্র্যাকে যেটা হলো যে একটা বুথ থাকবে যেখানে একজন অফিসার থাকবে, যেখানে টাকা জমা দেওয়া যাবে, যেখান থেকে টাকা উত্তোলন করা যাবে, এবং যেহেতু একজন অফিসার আছে, যদি সমস্যা হয় কারো টাকা না পায় বা কার্ড আটকে যায়, সে তৎক্ষণাৎ সমাধান দিতে পারছে। এইসব কারণে আমাদের আস্থাটা আরো বেড়ে গেছে এবং আমাদের এখন প্রায় 1500 ফাস্ট ট্র্যাক আছে। 1500 ফাস্ট ট্র্যাকে প্রতিটা ফাস্ট ট্র্যাকে এবারে যে 5টা-6টা এটিএম মেশিন আছে, সিআরএম মেশিন আছে, এবং এইসব জায়গায় দুইজন অফিসার ডিউটি করে 2 শিফটে। এর মানে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমাদের লোক থাকে। 9টার পরও আমাদের কিছু এটিএম জনগণের জন্য রাত্র 9টার পর কিছু এটিএম জনগণের জন্য খোলা থাকে, হ্যাঁ, যাতে কারণ রাতের ট্রানজাকশন কম হয়, যার জন্য আমাকে 7-8টা মেশিন চালু রাখতে হয় না, 2টা মেশিন বা একটা মেশিন চালু রেখেই আমার কাজটা হয়ে যায়। তাতে হয় কি 24 আওয়ার সার্ভিস আমরা দিতে পারছি। আর যেহেতু একটা পিক টাইমে আমাদের অফিসার থাকছে, অফিসার থাকার কারণে কাস্টমারের মনোবলটা, যেখানে কোনো ফ্রড হবে না, একজন অফিসের সামনে একটা ফ্রড হওয়ার সম্ভাবনা নেই। এখানে টাকা যদি কোনো কারণে পার্সিয়ালি আমি পাই, 20,000 টাকা উঠাইতে গেছি, আমি 10,000 পেয়েছি, বাকি 10,000 টাকা অফিসার আমাকে দিয়ে দেবে। আমার যদি কার্ডটা আটকে যায় সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি। এইসব ট্রাস্টের কারণে
আমাদের এই ফাস্ট্যাগের জনগণের মানে ব্যবহার আরো অনেক বেড়ে গেছে। আর আরেকটা জিনিস হলো, যেহেতু একাধিক এটিএম আছে, আমি 5টা এটিএম বা 5টা সিএন রয়েছি, একটা এটিএম মেশিন বা 2টা এটিএম মেশিন নষ্ট হয়ে যায়, আরো 3টা এটিএম মেশিন থাকছে। আর অফিসার তাকাতে হচ্ছে ওই 2টা এটিএম মেশিন খুব তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভব হচ্ছে। অফিসার নিজে কিছুটা রিপেয়ার করতে পারে, যেমন টাকা যদি জ্যাম হয়ে যায় এগুলো নিজেই খুলতে পারে, অথবা যদি টেকনিক্যাল সমস্যা হয় অফিসার নিজে ইনভলভ হয়ে তাড়াতাড়ি করে টেলিফোন করে ইঞ্জিনিয়ারদেরকে মানে যেভাবে নিয়ে এসে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেইটাকে রিপেয়ার করার চেষ্টা করে। ফলে মানে আমাদের এটিএম থেকে টাকা পায় না এই ধরনের কোনো উদাহরণ ইদানিং নেই। তবে এখন ব্যাংকগুলো আমি দেখি যে মোবাইল অ্যাপ বেসড ট্রানজ্যাকশনে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং কিছু কিছু ব্যাংক অনেক ভালো করছে অ্যাপ বেসড ট্রানজ্যাকশনে। এই দিকে আপনাদের কি নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, আমাদের অলরেডি ধরেন অন্যান্য ব্যাংকের সবার আগেই আমরা নেক্সাস পে চালু করেছি। হ্যাঁ, নেক্সাস পেটা আপনাদের একটা ডিফারেন্ট একটা এখানে আমাদের প্রতি মাসে এবারে যে 17,000 কোটি টাকা ট্রানজাকশন মাসে কিসে নেক্সাস পেতে। ওকে, নেক্সাস পেতে যে ট্রানজাকশন গুলো হয় সেখানে ফান্ড ট্রান্সফার তো একটা আছেই, এক অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এছাড়া বিভিন্ন বিল পেমেন্ট, বিভিন্ন ধরনের বিল পেমেন্ট এখান থেকে করতে পারে। তারপরে এই নেক্সাস পে ব্যবহার করে আপনার কিউআর কোডে পেমেন্ট করতে পারে, দোকানে কেনাকাটার পেমেন্ট করতে পারে। নেক্সাস পে যে মোবাইল অ্যাপস, এখানে আপনি ইউ ক্যান অ্যাড আপনি আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, আপনার নেক্সাস কার্ড, বা ইভেন অন্য ব্যাংক থেকে টাকা আনা সবকিছু আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করার পর ধরেন আমার কাছে 5টা কার্ড আছে, আমি 5টা কার্ড অ্যাড করতে পারবো। কারণ আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু আমি সিলেক্ট করতে পারি কোন কার্ড থেকে ব্যবহার করবো। আমার ডেবিট কার্ড থেকে ব্যবহার করবো না ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করবো। ক্রেডিট কার্ড হলে কোন ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করবো। ডেবিট কার্ড হলে আমার 2টা অ্যাকাউন্ট বা 3টা অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্ট থেকে করবো। ইভেন আমি এজেন্ট ব্যাংক থেকে করবো না মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট থেকে করবো, সেইগুলো আমি সিলেক্ট করতে পারি। মানে আমার নেক্সাস পেটা হলো ইন্টিগ্রেশন অফ অল ডিপোজিট। মানে আমার এখানে রকেট আছে, এখানে এজেন্ট ব্যাংকিং আছে, এখানে আমার কাসা অ্যাকাউন্ট আছে, এখানে এফডিআর আছে, এখানে আমার এই কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, সবই আমি অ্যাড করতে পারি। অ্যাড করলে হলো কি, এগুলো হলো আমার সোর্স। কারণ আমি পেমেন্ট করব, আমি দোকানে পেমেন্ট করতে চাই বা ট্রান্সফার করতে চাই কাউকে, আমি আপনাকে ট্রান্সফার করতে চাই, তখন আমি চুজ করতে পারি কোথা থেকে ট্রান্সফার করবো। আমি কি এজেন্ট ব্যাংকিং থেকে করবো, না রকেট থেকে করবো, না আমি কাসা অ্যাকাউন্ট থেকে করবো, না ক্রেডিট কার্ড থেকে করবো। আই ক্যান চুজ করে আমি পেমেন্ট করতে পারি, ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারি, আমি আপনাকে ট্রান্সফার করতে পারি। সো নেক্সাস পেতে এখন আপনার মাসে 70,000 কোটি টাকা, 17,000 কোটি টাকা, 17,000 কোটি টাকা। সামনে কি আপনারা কি ফিউচার দেখছেন যে এখানে ট্রানজাকশন কেমন হতে পারে বা আরো বাড়বে কি রকম? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের নেক্সাস পেতে মানে প্রতি মাসে মাসে বাড়ছে। এখানে আমরা যত ধরনের মানে ফ্যাসিলিটি নিয়ে আসা যায়, যেমন ধরুন ইভেন আপনি টুল প্লাজা, এই যে কিসের এই হাইওয়েতে যে টুল দিতে হয় সেটা আমরা নিয়ে আসতেছি। আমরা এই যেমন ধরুন ট্যাক্স পেমেন্টের জন্য বা সিটি কর্পোরেশনের বিভিন্ন ল্যান্ড ট্যাক্স পেমেন্ট করার জন্য, হ্যাঁ, মিউটেশনের যে এই পেমেন্টগুলো, এই ধরনের বিভিন্ন পেমেন্ট ইন্টিগ্রেশন করতেছি এবং সরকারও চাচ্ছে যে তাদের এগুলা যেন এই ডিজিটাইজ হয়। এবং ফলে হচ্ছে কি, সরকারি বিভিন্ন পেমেন্টগুলোকে আমরা ইন্টিগ্রেট করে ফেলতেছি আমাদের নেক্সাস পের সাথে। ফলে হচ্ছে কি, নেক্সাস পের একটা বিরাট কাস্টমার বেস আছে, যেমন এখন 78 লক্ষ কাস্টমার ব্যবহার করে এটা নেক্সাস পেতে রেজিস্টার্ড কাস্টমার সংখ্যা হলো 78 লক্ষ। এই 78 লক্ষ কাস্টমার 17,000 কোটি টাকা প্রতি মাসে ট্রানজাকশন করে। সো আপনি যখন এই যে সরকারি পেমেন্ট ইন্টিগ্রেট করবেন নেক্সাস পেতে, তখন আপনার সুবিধা কি? ব্যাংকের সুবিধা কি? ডিপোজিটের আমার সুবিধা হলো দেখেন কাসার ডিপোজিট বাড়াতে পারবেন, তখন কাসার ডিপোজিট তো বাড়বে। ইন এডিশন আমার ম্যান পাওয়ার কমতেছে, যে এই লোকগুলো যদি ব্যাংকে এসে এই পেমেন্টগুলো করতো তাহলে আমার একজন টেলার লাগতো বা 2টা টেলার লাগতো যারা এই সার্ভিসগুলো দিতে হইতো। এখন হচ্ছে কি, কাস্টমাররা নিজেরাই সেই আমার কাজটা করতেছে, আমার অফিসারের যে কাজটা করা করতেছে। যেমন ধরেন একটা পেমেন্ট হলে কি, একটা অ্যাকাউন্ট ডেবিট হবে, একটা অ্যাকাউন্ট ক্রেডিট হবে, একটা ভাউচার হবে, সেটাকে পোস্টিং দিতে হবে। সেই জিনিসটা কাস্টমার নিজে বাসায় বসে বা গাড়িতে বসে বা অফিসে বসে সে যে পোস্টিং দিতেছে, এটা কিন্তু অন বিহাফ অফ মাই টেলার। কাজে আমার টেলার কমে যাচ্ছে, আমার ওখানে কস্ট কমে, সেভিংস হচ্ছে। এবং আরেকটা হলো যে আমার আগে নিত 6,000-7,000 স্কোয়ার ফিট জায়গা, অনেক কাস্টমার ভিড় করতো, এখন ভিড় কম করছে। কাস্টমাররা যেহেতু তার
বাসায় বসেই কাজ করতে পারছি, কাজেই তার যেতে হচ্ছে না, কাস্টমারেরও লাভ, ব্যাংকেরও লাভ। এই ইন্টিগ্রেশনটা শেষ হবে কবে, মানে ফুল ফ্লেজে আপনারা চালু করতে পারবেন? ইন্টিগ্রেশন তো আমাদের হয়েই আছে, এখন নতুন নতুন যে সার্ভিসগুলো চালু হচ্ছে, সরকার যেগুলোকে নিয়ে আসতেছে, অটোমেশন করছে, সেই সার্ভিসগুলো আপনি অ্যাড করে সাথে সাথে অ্যাড করে দিতেছি আমরা। যখনই সরকার কোনো একটা অটোমেশন নিয়ে আসতেছে, আমরা সাথে সাথে এটা করছি। আর যেগুলো বিভিন্ন বিল, যেমন ধরুন ডেসা, ডেস্কো, আরইবি বা পল্লী বিদ্যুৎ, এগুলো বা গ্যাসের বিল, পানির বিল, এগুলো তো অনেক আগ থেকেই আছে, এগুলো অনেক আগ থেকেই চালু আছে। ইভেন এই পর্চার যে টাকা, এটা অনেক বছর যাবত চালু আছে, এগুলো আমরা অনেক নেক্সাসের মাধ্যমে দেয়া যায়। তবে এই যে লো কস্ট ডিপোজিট আপনি পাচ্ছেন, সেটি তো আমরা দেখি ডাচবাংলা ব্যাংকের ইন্টারেস্ট রেটও অন্য যে কোনো ব্যাংকের চাইতে কম। তো এইটা আপনি একটু বিজনেস ইম্প্যাক্টটা বলেন যে আপনার লিকুইডিটি ম্যানেজমেন্টে কিভাবে হেল্প করছে? দেখেন, আমাদের এই লো কস্ট ডিপোজিটের কারণে, আমি আগেই বলছি যে আমার 90% হলো লো কস্ট ডিপোজিট, 10% অনলি হাই কস্ট ডিপোজিট। হাই কস্ট নট সো হাই কস্ট, অন্য ব্যাংকের মতো হাই কস্ট। আপনি তো ইন্টারেস্ট রেট কম দিচ্ছি, তারপরও আসতেছে কিছু লোক টাকা রাখছে আমাদের সাথে। এইসব কারণে আমার টোটাল মানে কস্ট কিন্তু অ্যারাউন্ড মানে 2%, মানে কস্ট অফ ডিপোজিট। ওকে। বাট আমার তো কস্ট অফ অপারেশন আছে, যেহেতু আমার অনেক এটিএম, সিআরএম, অনেক ফাস্ট ট্র্যাক, এগুলোর একটা খরচ আছে। অন্যান্য ব্যাংকের যখন কস্ট অফ অপারেশন 2 থেকে 2.5%, আমার সেখানে 4.5 থেকে 5%। তো আমি যদি টোটাল যোগ করি, আমি যদি 2% প্লাস 5%, আমার 2% হলো কস্ট অফ ডিপোজিট প্লাস কস্ট অফ অপারেশন হলো 5%, দুটা যদি যোগ করি আমার 7% খরচ। আমি 13%-এ লোন দিচ্ছি। 13% না, আসলে এভারেজে গিয়ে 10% হয়। অনেক কিছু আছে তো এখানে, যেমন সাসপেন্স অ্যাকাউন্টে যাচ্ছে যদি এনপিএল হয়, আবার কারো কম রেটে দিচ্ছি, কিছু কিছু ক্লায়েন্টের জন্য কম রেট আছে, এইসব মিলে এবারে যে ধরেন 10%, আমার 3% প্রফিট হচ্ছে। অন্য ব্যাংকের কথা চিন্তা করেন, অন্য ব্যাংকে তার কস্ট অফ ফান্ড হয়তো 5%, আবার কস্ট অফ অপারেশন 2%, তারও 7% হচ্ছে। কাজে এখানে যে আমি খুব একটা বেনিফিট পাচ্ছি তা না, টোটাল বেনিফিট আমি কম পাচ্ছি না, কারণ টোটাল গিয়ে আমার 7%, ওরও 7%। কিন্তু আমার চিন্তা ভাবনাটা ভিন্ন। আমি টেকনোলজি ব্যবহার করে লো কস্ট নিয়ে অপারেশন কস্ট হাই করে আমার টোটাল 7%। ওরা করছে কি, ওরা আবার টেকনোলজিতে ইনভেস্ট করতেছে না, তারা হাই কস্ট ডিপোজিট নিতেছে সরাসরি মার্কেট থেকে, তার এভারেজে গিয়ে 5% পড়ছে, তো টোটাল গিয়ে 7%। তো যার জন্য আমার যেহেতু 7% টোটাল কস্ট, আবার হ্যাঁ, এটা আমি বলতেছি ভালো ব্যাংকগুলোর জন্য তাদের 7%, বাট আরো যারা ভালো না, একটু স্ট্রাগল করতে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু 10%, 12%, 11% টোটাল কস্ট পড়ে যায়। যার টার্ম ডিপোজিটের সংখ্যা অনেক বেশি, কারণ টার্ম ডিপোজিট নিচ্ছে সে 10% বা 11%, এবং এটার সংখ্যা যদি 90% হয়, তাহলে তো এভারেজ গিয়ে 9% পড়বে। সে কিন্তু রেট অফ ইন্টারেস্ট মার্কেটে ধরেন মানে 13%-এ পারছে না, 14, 15, 16-তে চলে যাচ্ছে, যেটা আমার হাইয়েস্ট রেট 13, হাইয়েস্ট রেট 13, কিন্তু আমার লোয়েস্ট রেটও আছে, সব মিলিয়ে আমার 10 পড়তেছে এভারেজ রেট। সেখানে আমার প্রফিট কিন্তু বাড়তেছে, যেহেতু আমার ডিপোজিট বাড়তেছে, আমার লোন বাড়তেছে, আমার আদার মানে নন ইন্টারেস্ট ইনকাম অনেক হাই। নন ইন্টারেস্ট ইনকাম যেমন ধরুন আমার এটিএম এ অন্যান্য ব্যাংকের কার্ডগুলো ট্রানজাকশন হচ্ছে, সেখানে আমি একটা ফি পাচ্ছি। হ্যাঁ, আমার ক্রেডিট কার্ড আছে, সেখানে আমি একটা ইয়ারলি চার্জ পাচ্ছি। ট্রানজাকশন হলে পস থেকে আমি একটা পেমেন্ট পাচ্ছি। আমার কার্ড যদি অন্য ব্যাংকের পসে যায়, সেখানেও আমি একটা ফি পাচ্ছি। এই ধরনের নন ইন্টারেস্ট ইনকাম আমার অনেক ভালো। ফলে হচ্ছে কি, আলটিমেটলি আমার গত বছর প্রায় 42% গ্রোথ হয়েছে, মানে অপারেটিং ইনকামে। অপারেটিং ইনকামে 42% গ্রোথ হয়েছে, যেটা প্রায় 2300 কোটি টাকার মতো, যেটা আপনার রিসেন্ট হিস্ট্রিতে হাইয়েস্ট। জি, রিসেন্ট হিস্ট্রিতে আমার অনেক হাইয়েস্ট। এটার মানে এইগুলার ফলাফল আর কি আলটিমেটলি। আমরা দেখি এই মুহূর্তে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 7% লেভেলে নেমে এসেছে, যেটা দেখে বোঝা যায় যে মার্কেট অনেক ইনভেস্টমেন্ট অনেক স্লাগিশ। এই বছরটা 2025 সালটা ব্যাংকিং সেক্টরের জন্য এই ক্রেডিটের ক্ষেত্রে আপনারা কেমন চ্যালেঞ্জিং দেখছেন? আসলে চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং, কারণ আমার এই বছর আমি যেটা বলছিলাম যে 5,500 কোটি টাকা বেড়েছে ডিপোজিট,
কিন্তু লোন কমেছে প্রায় 1700 কোটি টাকা। আচ্ছা, লোন কমেছে কারণ রিপেমেন্ট হচ্ছে। রিপেমেন্ট যেগুলো টার্ম লোন, এগুলো তো রিপেমেন্ট হচ্ছে, যেমন রিটেল লোন অলমোস্ট সবই টার্ম লোন, এগুলো প্রতি মাসে মাসে মানুষ ফেরত দিচ্ছে। এসএমই লোনগুলো টার্ম লোন, এগুলো ফেরত দিচ্ছে। হাউস বিল্ডিং লোন টার্ম লোন, আবার ইভেন কর্পোরেটও অনেক টার্ম লোন আছে যেগুলো ফেরত দিচ্ছে। বাট যে পরিমাণ ফেরত হয় তার চেয়ে বেশি আমরা দিতে পারি না, তার চেয়ে কম দিচ্ছি। এটা কেন দিচ্ছেন? ডিমান্ড কম নাকি আপনারা দিচ্ছেন? ডিমান্ড কম। আসলে এই মুহূর্তে ওই ধরনের ব্যবসায়ীরা খুব মানে দায়িত্ব নিয়ে যে এক্সপানশনে যাবে বা নতুন করে ইন্ডাস্ট্রি করবে, এটা করছে না আর কি, ফলে ডিমান্ডটা কম। সেক্ষেত্রে ডাচ বাংলা কিভাবে দেখছে তার বিজনেসটাকে, সে কিভাবে এক্সপানশন করতে চায়? আমরা আশা করতেছি যে যখন এটা ঘুরে দাঁড়াবে, একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, তখন নিশ্চয়ই এটার চাহিদা আবার বাড়বে। মিন টাইম আমরা হয়তো এগুলোকে বিভিন্ন বন্ড, বিল, এগুলো জায়গায় ইনভেস্ট করে রাখতেছি এই টাকাটাকে। একটা জিনিস আমি সব ব্যাংকেরই যারা ভালো ডিপোজিট ছিল তারা বেশিরভাগই তাদের 90% মানে ইউজ করেছে বন্ড অ্যান্ড বিলে। তো এইটা আসলে আমাদের মার্কেটের জন্য কতটা ঠিক বা ভালো আপনার কাছে ওভারঅল? ডেফিনেটলি না। আমরা তো ব্যাংকগুলোর মূল উদ্দেশ্যই হলো বিজনেস এক্সপানশন করা, দেশের উন্নয়ন করা। আপনি যদি ব্যবসার উন্নয়ন না হয় তাহলে দেশের ইকোনমিক উন্নয়ন হবে না। তো ডেফিনেটলি আমাদের ব্যাংকের মূল উদ্দেশ্যই হলো যে লোন দেওয়া, প্রয়োজনে এসএমই লোন দেওয়া, যেটাতে আমার এসএমই লোন দিলে আমার অনেক অ্যাক্টিভিটি বাড়ে। হ্যাঁ, কর্পোরেট লোন দেওয়া, ইম্পোর্ট এক্সপোর্ট করা। তো এগুলো যদি না করতে পারি তাহলে আমি ডিপোজিট 5,500 কোটি টাকা পাইলাম 3 মাসে, আমি লোন কমে গেল 1700 কোটি টাকা। এটা তো তখন তো ডিপোজিট বার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, এটা বার্ডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও আমরা এটাকে আপাতত হয়তো ইনভেস্টমেন্ট করছি বন্ড এবং বিলে, বাট এটা তো ব্যাংকিং এর কাজ না। ব্যাংকারদের কাজ নয় যে আমি ডিপোজিট নিয়ে বন্ড এবং বিলে ইনভেস্ট করব। ব্যাংকিং এর কাজ হলো আপনি ডিপোজিট নেবেন এবং সেটা আপনি ইনভেস্ট করবেন দেশের উন্নয়নের জন্য, ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য। সো আমি বিল বন্ডে দিলে তো ইকোনমিক অ্যাক্টিভিটি হলো না এবং আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে। হচ্ছে না। লাস্ট কোশ্চেন, যে এই যে 2024 সালে যে আমরা ক্রাইসিস দেখলাম ব্যাংকিং সেক্টরের, অনেক কারাপশন রিভিল হলো অনেক ব্যাংক থেকে, অনেক ভালো ভালো ব্যাংক মানে বসে গেল। তো এখান থেকে অ্যাজ এ ব্যাংকার আপনাদের লেসন কি আসলে? ফিউচারে আপনারা এই ধরনের শক আসলে যেন আমরা অ্যাবজর্ব করতে পারি, সেটার জন্য আসলে আপনাদের কি ধরনের লেসন নিলেন এখান থেকে? আসলে মানে আপনি যেগুলো বলতেছেন সেগুলো তো মানে অনেকটাই হ্যাঁ, আমাদের ব্যাংকারদের ইনভলভমেন্ট ডেফিনেটলি আছে। কারণ আমরা যদি শক্ত থাকতাম, আমরা যদি ঠিক আছে আমি মানে এই বাহিরের চাপ যদি আমি সাস্টেন করতে পারতাম তাহলে এগুলো হতো না। একটা কথা যে আমি কতটুকু শক্ত, এজ এ সিইও আমার দায়িত্ব অবশ্যই আছে আমি শক্ত কিনা। আমি হ্যাঁ, এমন হতে পারে যে যদি খুব বেশি চাপ হয় আমি চাকরি করব না, কিন্তু তাই বলে আমি কেন মানে এটার সাথে একাত্মতা ঘোষণা করব, কেন আমি এখানে ঢুকবো? এই ধরনের মনমানসিকতা নিয়ে যদি সব সিইওরা কাজ করেন যে আমি কোনো ছাড় দেব না, যেটা ডিপোজিটদের স্বার্থ আমার রাখতে হবে। এখন সে ডিপোজিট রাখছে, তখন আমার ব্যাংকে 55,000 কোটি টাকা ডিপোজিট রেখেছে। আমি যদি এখন এই ডিপোজিটরদের 55,000 কোটির ভিতরে যদি 25,000 কোটি টাকা দিয়ে দিই স্বার্থ সংশ্লিষ্ট লোকদেরকে, হ্যাঁ, যেটা জানি যেটা ফেরত আসবে না, তাহলে তো ডিপোজিটের টাকা আমি ফেরত দিতে পারবো না। সেটা জেনে শুনে করাটা মানে কোনো এমডিরই, কোনো সিইওরই এটা মানে বুদ্ধিমানের কাজ না। আমি মনে করি না এটা একটা সুস্থ ব্যাংকিং ব্যবস্থার অংশ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখলেন যে ডাচ বাংলা ব্যাংক কিভাবে টেকনোলজিতে ইনভেস্ট করে তারা লো কস্ট ডিপোজিট কিভাবে তারা কালেক্ট করতে পেরেছে, এবং সেটা যেহেতু তাদের একটা লম্বা জার্নি ছিল 2005 সাল থেকে। কোনো ব্যাংক আসলে একদিনে স্ট্রং হয় না, এক বছরে স্ট্রং হয় না, তার একটা লম্বা জার্নি থাকে। যারা এই জার্নিটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে তারাই আসলে ক্রাইসিস পিরিয়ডেও স্ট্রংভাবে থাকতে পেরেছে, যা ডাচ বাংলা ব্যাংক থেকেই আমরা জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।